এবার চিকিৎসা বিজ্ঞান ও শারীরতত্ত্বে যে তিনজন বিজ্ঞানী নোবেল পেয়েছেন, যুক্তরাষ্ট্রের দুজন ম্যারি ই ব্রঙ্কো এবং ফ্রেড র্যামসডেল, আর জাপানের শিমন সাগাগুচি, এই তিনজনের বিষয় আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে তাদের কাজের বিষয়টি নিয়ে আমি বলবো, কারণ আমার মনে হয়েছিল যে এই কাজ যেহেতু মানুষের শরীর নিয়ে, মানে মানুষের শরীরের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে, তাই একটু গল্পের আকারে সবাইকে বললে ভালো লাগবে। তো তাদের মূলত কাজটি ছিল পেরিফেরাল ইমিউন টলারেন্সের ওপর। এবার কি এই পেরিফেরাল ইমিউন টলারেন্স? এটি হচ্ছে মানবদেহের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা। এবার এনারা অ্যাকচুয়ালি যে কাজটি করেছিলেন সেটি এই মানুষের নিজস্ব প্রতিরোধ ক্ষমতার ওপরেই, এবং এই পেরিফেরাল ইমিউন টলারেন্স যেটা করে সেটা হচ্ছে যে মানুষের দেহের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এরম বহিরাগত যেসব উপাদান আছে তাদের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত এবং অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া যাতে শরীরে শুরু না হয় সেটা সে দেখে। এবার এই পেরিফেরাল ইমিউন সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জীবাণুদের চিহ্নিত করা এবং নিজের দেহের সুস্থ কোষগুলির থেকে তাদের আলাদা করতে পারা। ক্ষতিকারক জীবাণুগুলি কোনো ড্রেস কোড ফলো করে না, আবার অনেক সময় দুষ্টুমি করে তারা এমন ছদ্মবেশ ধারণ করে যে সুস্থ কোষ এবং জীবাণুর মধ্যে অনেক সময় শরীর ভেদাভেদ করতে পারে না। তো এই পেরিফেরাল ইমিউন টলারেন্স হলো এমন একটি শারীরবৃত্তীয় পদ্ধতি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্য রক্ষা করে এবং এই জীবাণু এবং সুস্থ কোষ এদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে। তো এর ফলে যেটা হয় যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যাতে অকেজো না হয়ে যায় সেটা তারা চেষ্টা করে। অন্যদিকে আবার শত্রু ভাইরাস ব্যাকটেরিয়াকে চিহ্নিত করে যাতে শরীরের সুস্থ কোষগুলো ভুলবশত ধ্বংস হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখে। এই শেষ যে ঘটনাটি বললাম যে ভুলবশত যদি আমাদের দেহের সুস্থ কোষগুলি ধ্বংস হয়ে যায় তাহলে অটো ইমিউন ডিসঅর্ডার দেখা দেয়। তো এরপর কি হয়েছিল যে ইমিউন সিস্টেমের আমাদের মূল যে উপাদান সেটি হলো টি সেল। এবারে টি সেল বিভিন্ন ধরনের হয়। সহায়ক বা হেল্পার টি সেল সারাক্ষণ মানব শরীরে প্রহরীর মতো ঘুরে বেড়ায় এবং তারা টহল দেয় যে কোনো বিপদের আশঙ্কা দেখলেই বা যদি দেখে যে বাইরে থেকে আক্রমণ হবে তাহলে তারা শরীরের ইমিউন সিস্টেমকে জানান দেয় যে এবার তোমরা সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো। তো আগে মনে করা হতো যে আমাদের শরীরে থাইমাস গ্ল্যান্ড যে আছে, যে থাইমাস গ্ল্যান্ডটি আছে সেটি ইমিউন সিস্টেম কিভাবে কাজ করবে তার দিকে নজর রাখে এবং থাইমাসের মধ্যেই এই টি সেলগুলি ঘুরে বেড়ায় এবং যখন থাইমাস দেখে যে সেম সাইড গোল হতে যাচ্ছে, মানে নিজস্ব কোষগুলি ধ্বংস হতে যাচ্ছে, তখন সে টি সেলগুলিকে আর রক্তে মিশতে দেয় না। তো এরপরে কি হলো, 90-এর দশকের মাঝামাঝি সময় জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় ইমিউনোলজির অধ্যাপক ছিলেন সাগাগুচি। উনি প্রচলিত বিশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে দাবি করলেন যে বিশেষ কিছু ধরনের টি সেল আছে যারা নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে, থাইমাস কিন্তু সেখানে দায়ী হচ্ছে না। বিশেষ ধরনের একটি টি সেল এই কাজটি করছে এবং তারাই মূলত অতিরিক্ত আক্রমণাত্মক হতে দেয় না, প্রক্রিয়াটি দমন করে। এদের বলা হয় নিয়ন্ত্রক টি সেল বা রেগুলেটরি টি সেল। মানে আগে যেভাবে মনে হতো যে থাইমাস, মানে মনে করা হয়েছিল থাইমাস কাজ করে, হেল্পার টি সেল আর তারপর ঘাতক টি সেল বা সাইটোটক্সিক টি সেল আসে, কিন্তু এখানে সাগাগুচি যেটা বললেন যে অন্য ধরনের একটি টি সেল আছে এবং তিনি ইঁদুরের পরীক্ষা নিরীক্ষা করে, ইঁদুরের ওপর পরীক্ষা নিরীক্ষা করেও দেখালেন যে এই রেগুলেটরি টি সেল হচ্ছে এই অতিরিক্ত প্রতিরোধ প্রক্রিয়া যেটা সেটাকে দমন করছে। অপরদিকে সিয়াটেলের ইনস্টিটিউট অফ সিস্টেমস বায়োলজির গবেষক ম্যারি ব্রুঙ্কো এবং সান ফ্রান্সিসকোর সোনোমো বায়ো বলে একটি জৈব প্রযুক্তি সংস্থার গবেষক ফ্রেড র্যামসডেল পুরুষ ইঁদুরের ওপর পরীক্ষার মাধ্যমে জানালেন যে অটোইমিউন ডিজিজের জন্য FOXP3 বলে একটি জিন দায়ী। মানে তাতে মিউটেশন থাকলে, মানে জেনেটিক অর্গানাইজেশনটা যদি সেই জিনের চেঞ্জ হয়ে যায় তাহলে অটোইমিউন ডিজিজ হয়। এবং এর কয়েক বছরের মধ্যেই ওনারা আবার বললেন বা প্রমাণ করলেন পরীক্ষা করে যে FOXP3 জিনই প্রধানত ওই রেগুলেটরি টি সেলের নিয়ন্ত্রক।
এই রেগুলেটরি টিসেলের কথা তো বেশ কয়েক বছর আগে সাকাগুচি অলরেডি বলে দিয়েছিলেন। তো এইভাবে আমেরিকার সঙ্গে জাপানের বিজ্ঞানীর মাধ্যমে মানুষের প্রতিরোধ ক্ষমতা নিয়ে বেশ কয়েক বছর ধরে রিগরাস কাজ করলেন এই তিনজন। এবং এবছর 2025 সালে নোবেল কমিটি মনে করলো যে এদের এই নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং এই পেরিফেরাল ইমিউন সিস্টেম এবং রেগুলেটরি টি সেলের ওপর কাজকেই তারা এবার নোবেল প্রাইজ দিয়ে মান্যতা দিলেন। তো সব কিছুর পরেও একটা প্রশ্ন রয়ে যায় যে এই যে আবিষ্কার হলো বা এই যে স্বীকৃতি তারা পেলেন, এটি চিকিৎসাশাস্ত্রে কিভাবে ছাপ রাখবে। দুটি বিষয়। প্রথম মজার বিষয়টি হলো ক্যান্সারের টিউমারগুলি সবসময় ছদ্মবেশ ধরে আসে এবং তাদের প্রচেষ্টা থাকে যে সেগুলি যেন আমাদের ইমিউন সিস্টেম স্বাভাবিক কোষ হিসাবে ভুল করে। তো এই ভুলের জন্য যেটা হয়, টিউমারকে ঘিরে রাখে রেগুলেটরি টি সেলরা, সেখানে কিছুতেই আমাদের প্রতিরোধ ক্ষমতা পৌঁছতে পারে না, যে কারণে ক্যান্সারের নিরাময় এখনও বেশ পরীক্ষা সাপেক্ষ এবং সবসময় যে নিরাময় হয় তা নয়। তো এই রেগুলেটরি টি সেলের গতিবিধি যেহেতু এই তিন বিজ্ঞানী আমাদেরকে বলে দিলেন, তাই মনে করা হচ্ছে যে এদের এই সুরক্ষা প্রাচীর ভেঙে তার কাছে যাতে আমাদের ইমিউন সিস্টেম পৌঁছতে পারে, ক্যান্সার সেলগুলির কাছে তাদের ধ্বংস করতে পারে, সেই প্রক্রিয়া বের করাটা আগামী দিনে সহজ হয়ে যাবে, যেহেতু আমরা রেগুলেটরি টি সেল সম্বন্ধে জেনে গেলাম। এটি হলো প্রথম ধাপ, প্রথম বিষয় যেটি ক্ষেত্রে সুবিধা হবে। আর দ্বিতীয় বিষয় হলো যে অটোইমিউন রোগের হাত থেকে বাঁচতে আবার এই রেগুলেটরি টি সেলের সংখ্যাই আমাদের বাড়াতে হবে, যাতে একটা তারা সুরক্ষামূলক প্রাচীর গড়ে তুলতে পারে এবং চিনিয়ে দিতে পারে যে কোন কোষগুলি ঠিকঠাক এবং কোনগুলি জীবাণু, এবং এরাই সুরক্ষা প্রাচীর তৈরি করে আক্রমণকারীদের হাত থেকে আমাদের সুস্থ কোষগুলিকে বাঁচাতে পারবে। তো বিজ্ঞানীরা অত্যন্ত আশাবাদী যে এই কাজের ওপর ভিত্তি করেই, মানে রেগুলেটরি টি সেলের যে গতিবিধি জানা গেছে সের ওপর ভিত্তি করেই ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপন এবং অটোইমিউন ডিজিজের নিরাময় সহজ হয়ে আসবে। তো এটাই হচ্ছে মূল বিষয়। মানে আমরা যেহেতু এই বিষয়ে একটু পড়েছি, তাই আমি চেষ্টা করলাম নিজের ভাষায় এবং যতটা সহজ করে এই বিষয়টি একটু বলা যায়, কারণ পুরো প্রসেসটাই খুব কমপ্লিকেটেড এবং এটা পরবর্তীকালে যে ইমপ্লিমেন্টেশন হবে সেটাও পরীক্ষা সাপেক্ষ, কিন্তু যতদূর ওরা এগিয়েছেন বেশ কয়েক দশক কাজ করে সেটাও কিন্তু যুগান্তকারী। মানে নোবেল কমিটি যোগ্য লোকেদেরই এই সম্মান দিয়েছেন। তো কেমন লাগলো আমার এই উপস্থাপনা এবং আমার এই ব্যাখ্যামূলক এপিসোডটি, সেটা আমাকে অবশ্যই জানাবেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলেও আমাকে নির্দ্বিধায় জানাবেন। পরের পর্বে আবার ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে।